সেখানে 15 লাখ 25 লাখ যায়, 15 কোটি 25 কোটি যাই উঠে আসুক, সেই 25 কোটি বা 15 কোটি যাকে দেওয়া হবে তিনি তো আর কম প্রভাবশালী হতে পারেন না। আমি মনে করি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে যে প্রভাবশালীর নাম উঠে আসবে তাদের প্রত্যেককে কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত। এত কম টাকা কি করে উঠে আসলো? ওটা কি একটা ট্রানজাকশনে ছিল? ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সঠিক করলে তো আরো টাকার সম্পত্তি। আর জনগণ যদি মমতা ব্যানার্জিকে নির্বাচিত করে করার পরে ভাবে যে না এদেশে এ রাজ্যে চুরি হবে না, তাহলে যা হওয়ার তাই হবে। ক্ষমতা আর চুরি এটা পশ্চিমবাংলার এখন কালচারে পরিণত হয়েছে। দেখুন, এর আগেও এই আমরা দেখেছি সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে ইডি সেখানে তদন্তভার নেয়, যেহেতু আর্থিক লেনদেনের সেখানে ছিল। খুব স্বাভাবিকভাবেই তারা ইডি তদন্ত করেন এবং ইডি প্রেস রিলিজ করে জানান লিপস অ্যান্ড বাউন্সের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, সুজয় কৃষ্ণ ভদ্রের কথা। আর সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা 4 মাস ধরে যা পাওয়া যায়নি, 4 ঘন্টায় আদালতের নির্দেশের পরে সেটা পাওয়া সম্ভব হয়েছিল। সেই নমুনা থেকে নিশ্চিতভাবেই তারা নিশ্চিতভাবে যে কণ্ঠস্বর পেয়েছেন সেই কণ্ঠস্বরে অনেক কথাই উঠে এসছে। সেখানে 15 লাখ 25 লাখ যায়, 15 কোটি 25 কোটি যাই উঠে আসুক, সেই 25 কোটি বা 15 কোটি যাকে দেওয়া হবে তিনি তো আর কম প্রভাবশালী হতে পারেন না। আমি মনে করি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে যে প্রভাবশালীর নাম উঠে আসবে তাদের প্রত্যেককে কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত। তার কারণ দুটো কারণ: এক, যে কোনো সময় তারা এভিডেন্স ট্যাম্পার করতে পারে, যে কোনো সময় তারা উইটনেসদের ভয় দেখাতে পারে। এই দুটো কারণেই আমি মনে করি যে তাদের কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত। সবকটারই জেল হলো, আরেকটা নাম যেটা আসলো সেটার কি হলো কেউ আমরা বুঝতে পারলাম না। সেটাকে সিবিআই এখনো ধরছে না কেন? সেটা কে? সবকটাকে তো আমরা দেখলাম, তাদের উপর কিছু ব্যবস্থা হলো, চেষ্টা হলো। বড় মাথাটাকে কি করলো সিবিআই আমরা বুঝতে পারলাম না। ওইটাকেই ধরতে হবে, বড় মাথাটা। ওখান থেকেই পশ্চিমবাংলার যত দুর্নীতি সেটা হয়েছে, চাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ওইটাই তো আমার প্রশ্ন, যে কেন ওই পোস্টটা লিখলো না। ওইখানেই তো আমার সিবিআই কে প্রশ্ন, অভিষেকটা কে? ভাইপোকে সবসময় ভাইপো বেরিয়ে যাবে এটা কি করে হয়? সবাই ধরা পড়বে আর ভাইপো ছাড়া পাবে, এটা কি করে হয়? দেশে আইন বলে তো জিনিস আছে, আদালত বলে তো আছে, একটা প্রতিষ্ঠান আছে আদালত বলে। সিবিআই এর এই জায়গাটাই আমার সব থেকে বেশি, তাদের ব্যর্থতা বলবো না কি বলবো আমি জানি না, যে এই জায়গাটা এসে কোথাও যেন জিনিসটা আটকে যাচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমি দেখেছি একদম ঠিকঠাক আছে। সিবিআই তো মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করেছে, কনভিকশন করিয়েছে, অনেক রাজ্যে হয়েছে, বড় মাথাদের অ্যারেস্ট করেছে। এ রাজ্যে কি হচ্ছে? চার্জশিটে নাম আছে, তাদের আবার ভাবমতির কি আছে? আপনি গিয়ে ট্রায়ালে পার্টিসিপেট করবেন, বলবেন আপনার যা যা আইনি পদক্ষেপ নেওয়ার নেবেন। এবার ভাবমূর্তির কি আছে? পৃথিবীর কোন অপরাধী বলে না বা তার আইনজীবী বলে না যে তাকে ফাঁসানো হচ্ছে? তো তার কথাটাই যদি আমি ধ্রুব সত্য ধরে নিই, তাহলে তো পৃথিবীতে আর বিচারালয়েরই দরকার হবে না। যে যে অপরাধী সে বলে দিল তার ধ্রুব সত্য কথা, তা তো আর হয় না। আইনে প্রভিশন রয়েছে, তারা চাইলেই যে কোনো সময় তারা আইনি প্রভিশন ইনভোক করে তারা ব্যবস্থা নিতে পারেন এবং সেটা করবেন। তবে আমি মনে করি এই ধরনের প্রভাবশালী নাম উঠে এলে তাদের কাস্টডিতে নিয়েই তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। আমার যেটা আইনি জ্ঞান, তাতে করে ওই কণ্ঠস্বরটাকে তো যার নাম উঠে এসছে তার সঙ্গে মেলানো উচিত ছিল। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা সাংবাদিক প্রশ্ন করছেন, এটা নিয়ে আমাদের সারদার 1.5 বছরের যে আসামি জেলখাটা, তিনি যে বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো প্রতিক্রিয়া আসলো না কেন? তিনি কেন কিছু বলছেন না? কুণাল ঘোষ তিনি কেন কিছু বলছেন না? তৃণমূল দলের প্রতিক্রিয়াটা কোথায় গেল? সবসময় সবকিছু চক্রান্ত হয়ে গেল নাকি? সেটা বলছেন না কেন? সবকিছু চক্রান্ত হয়ে গেল? হ্যাঁ, দেখুন, বাংলার মানুষ এটা জানে চাকরি চুরি কে করে, মাথা কে, কয়লা চুরি কে করে, মাথা কে। আরজিকরে সন্দীপ ঘোষ আরজিকর থেকে কেন ন্যাশনাল মেডিকেল কলেজ যে ট্রান্সফার হয়ে গেলেন, বাংলার মানুষ জানে।
আমরা লড়াই করছি এটা নিয়ে পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য। এখানে কোনো দলমত নির্বিশেষে আমরা লড়াই করছি। 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় দুর্নীতি শুরু হয়েছে। আর এই দুর্নীতি আজকে পশ্চিমবাংলাতে একমাত্র সারদার মতন ঘটনা ঘটেছে। 25 লক্ষ মানুষ বিতাড়িত হয়েছে, তাদের সঞ্চিত অর্থ যেগুলো তারা সঞ্চয় করেছিলেন সেগুলো চুরি হয়ে চলে গিয়েছে। আজকে পশ্চিমবাংলাতে ডিএ চুরি হচ্ছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার অনেক খারাপ অবস্থা থাকলেও চুরি জিনিসটা কিন্তু কোনোদিন পশ্চিমবাংলাতে এরকম প্রকট আকারে দেখা যায়নি, যেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আইনি লড়াই আরো করব এবং আশা করব কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা সঠিক তদন্ত করে বাংলার যারা চুরি, যারা বাংলাতে যারা নিয়ে এসেছে তাদেরকে গ্রেপ্তার করে কনভিকশন করে। দেখুন, এটা যে পশ্চিমবাংলাতে হয় এটা সবাই জানি। এই যে চাকরি পাওয়ার পরে ট্রান্সফার, এটা একটা বড় দুর্নীতি পশ্চিমবাংলায়। চাকরি পাওয়ার পরে বাড়ির সামনে পোস্টিং না দিয়ে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও দূরে পোস্টিং দেবো, তারপরে পয়সা খেয়ে আবার তাকে বাড়ির সামনে নিয়ে আসবো। এটা পশ্চিমবাংলার একটা র্যাকেট। দুটো জিনিস আইনে হতে পারে, যত চাকরি আছে সব ট্রান্সফারেবল জব করে দিন, 3 বছর পর সবার ট্রান্সফার। আর এই যে জিনিসটা হয় যে চাকরি পাওয়ার পর দূরে পোস্টিং দিয়ে দেবো, তারপরে পয়সা খেয়ে সামনে নিয়ে আসবো, এটা একটা পশ্চিমবাংলার বিশেষ করে প্রাইমারিতে, এসএসসি বা এগুলোতেও আছে, প্রাইমারিতে এটা বড় দুর্নীতি, পোস্টিং এর দুর্নীতি। এটা পশ্চিমবাংলায় হয়, এটা সবাই জানি। যেটা উঠে এসেছে এটা একটা রেকর্ড হিসাবে উঠে এসেছে, কিন্তু এটা পশ্চিমবাংলায় যে ঘটছে আজকে থেকে নয়, যবে থেকে নতুন সরকার 2011 সালের পর থেকে এসেছে, 2012 সাল থেকে যখন রিক্রুটমেন্ট প্রসেসগুলো চালু হলো এই সরকারের আমলে, 11 সাল থেকে বা 12 সাল থেকে এই জিনিস পশ্চিমবাংলাতে দীর্ঘদিন ধরে চলে এসেছে এবং সেটা প্রকটটা আরো দিনকে দিন বেড়েছে। আমরা এইটার বিরুদ্ধে লড়াই করছি। সেটা সিবিআই বলতে পারবে কেন 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 এটা দেয়নি, সেটা সিবিআই বলতে পারবে। এর আগে আমরা দেখেছি ইডি প্রেস রিলিজ দেওয়ার পরে ভোটের আগে তাকে ডাকার তোড়জোড় হয়, তারপরে আবার ভুলে যায়, আবার সিবিআই এর আবার এই চার্জশিটের নাম আসে, আবার ভুলে যাবে কিনা জানি না। তো কি কারণে এসছে সেটা সব থেকে ভালো বলতে পারবে সিবিআই। তাই সিবিআই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথার্থ বলে মনে হয়। আমরা যেমন মামলা করছিলাম সেরকম মামলা করব, যারই চার্জশিটে নাম আসুক, এ বি সি ডি। আমরা একটাই কাজ, সেটা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটা যাতে হয় সেই জন্য আমরা বেস্ট এফোর্ট দিয়ে যাব। কিন্তু আমাদের দেশে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের দেশের সংবিধানের পরিধির মধ্যে তো আমাদের সকলকেই কাজ করতে হয়। আমাদের দেশে আলটিমেট বিচারের দায়িত্ব জনগণের। জনগণ যদি নরেন্দ্র মোদীকে নির্বাচন করে ভাবে যে না সিবিআই সঠিকভাবে চলবে এবং এই রাজ্যে মানে এই দেশ একেবারে সঠিকভাবে চলবে, তাহলে যা হওয়ার তাই হবে। আর জনগণ যদি মমতা ব্যানার্জিকে নির্বাচিত করে করার পরে ভাবে যে না এই দেশে এ রাজ্যে চুরি হবে না, তাহলে যা হওয়ার তাই হবে। এত কম টাকা কি করে উঠে আসলো? ওটা কি একটা ট্রানজাকশনে ছিল? ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরের যা টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সঠিক করলে তো আরো টাকার সম্পত্তি বেরোতো, আরো 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 অনেক বেরোবে। ওটাকে ভালো করে তদন্ত হওয়া দরকার, যে ক্লিপিংটা যেটা বেরিয়েছে সেটা একটা ছোট পোর্শন না বড় পোর্শন না কতখানি পোর্শন। লক্ষ লক্ষ মানুষকে আজকে তাদের জীবন বিপন্ন করে দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি পেয়েছেন তাদের জীবন বিপন্ন, তাদের সুপ্রিম কোর্টে দৌড়তে যে জানি না সুপ্রিম কোর্ট কি রায় দেবেন। ওবিসিতে লক্ষ লক্ষ বেআইনি সার্টিফিকেট আপনারা দিয়ে বেরিয়েছেন। লক্ষ লক্ষ আজকে ইয়ং ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে গেছে। লজ্জা থাকা উচিত। ক্ষমতা আর চুরি এটা পশ্চিমবাংলার এখন কালচারে পরিণত হয়েছে। দেখুন, কার মাধ্যমে করতো, কে করতো, সেটা মেন মাথাটা কোথায়, এটাই তো আমাদের প্রশ্ন। আজ অব্দি সেই মেন মাথার উপর কি অ্যাকশন নিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? জানি না তাদের কাছে কি প্রমাণ উঠে এসেছে। কিন্তু এ রাজ্যে যত ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, তাহলে চেয়ারে আছেন কেন? পদত্যাগ করুন। চেয়ারে আছেন কেন? মেডিকেলের দুর্নীতি আপনি জানেন না, এসএসসি দের দুর্নীতি আপনি কিছুই জানেন না, তো সরকারে বসে আছেন কেন? গদি ছাড়ুন, নইলে আজ পশ্চিমবাংলার মানুষ আপনাকে তাড়াবে, আর যখন তাড়াবে তখন আপনাকে লোকে চোর বলেই ডাকবে।
নবীন পট্টনায়ক কিন্তু আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নয়, ওনাকে লোকে সম্মান করে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে মারা গেছেন, মানুষ ওনাকে সম্মান করে। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন সম্মান করলে সেটা সম্মান। দেখুন এই যে ক্লিপিংটা বেরিয়েছে সেটা তো আসেনি, ওনাকে ডাকা হয়েছে। চার্জশিটে তো সেইভাবে জিনিসটা প্রকট হয়নি, ওনাকে ডাকা হয়েছে। ওনাকে ডাকা হয়েছে বলে আমি জানি। এখন এখানে কোন অভিষেকের কথা বলেছে সেটা তো কিছু বলছে না, তার ধোঁয়াশা রেখে দিচ্ছে। কিন্তু বড় মাথাকে ধরতে হবে। দেখুন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমি বলবো পশ্চিমবাংলাতে ভালো তদন্ত করেছে। নইলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী 50 কোটি টাকা নিয়ে রেড হ্যান্ডেড ধরা পড়তো না। এই এনফোর্সমেন্ট সেন্ট্রাল এজেন্সিগুলো ভালোই তদন্ত করেছে। এই যে এখানে একটা ধোঁয়াশা রেখে দিচ্ছে যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানে যে ভাইপো চুরি করেছে, ভাইপো চোর। বাংলার মানুষ জানে যে তৃণমূলও চোর। নাহলে এক একটা কাউন্সিলরের গাড়ি দেখবেন না, চলন বলন কাউন্সিলরের, রাজনীতি করতে এসে নিজের আখের গোছাতে নেমেছেন। দেখুন যারা পশ্চিমবাংলায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন বা পাচ্ছেন, অন্যায় নয়। কেউ সরকারি চাকরি পেয়েছেন, যোগ্যতায় পেয়েছেন, কেউ সরকারি প্রকল্পের বেনিফিট নিচ্ছেন। আমি বলবো কেউই সেফ নয়। যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় এই তৃণমূলের চুরির দুর্নীতির জন্য। এরা তো চলে যাবে পশ্চিমবাংলা থেকে, বিপদে সাধারণ মানুষ পড়বে। ক্ষমতা গেলে কি এরা রাজ্যে থাকবে? সবাই জানে তো চোর। সব বিদেশে এদের প্রপার্টি আছে, বারবার বিদেশ যায় কেন? এই যে মেডিকেলের কথা বলছে, স্বাস্থ্যর কথা বলছে, একটা কথা বলুন তো, তৃণমূল নেতাদের যারা পরিবারের লোক তারা কজন সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করায়? সব তো প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করে। একমাত্র যখন পা ভেঙে গেছিল মুখ্যমন্ত্রীর, তিনি ওই এসএসকেএম এ গেছিলেন নিজের পায়ের ট্রিটমেন্ট করাতে, তাও ভোটের আগে। এই যদি পশ্চিমবাংলার কন্ডিশন হয়, বুঝি পশ্চিমবাংলা যারা সরকারে বসে আছেন তাদের কন্ডিশন, নিজেই নিজের হসপিটালে কোনো রোগ হলে ট্রিটমেন্ট করাতে যান। এইসব মানুষের কথার কোনো গ্রহণযোগ্যতা আছে? যাদের নিজেরই কোনো গ্রহণযোগ্যতা নেই।